নমস্কার, পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত। আমি ভাস্কর। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত আমাদের স্টুডিওতে। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের মানুষ, রাজ্য বিজেপি তো বটেই, রাজ্য বিজেপির সম্পাদক, শুধু তাই নয়, বিধানসভার চিফ হুইপ এবং ন্যাশনাল কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন খুব রিসেন্টলি। সিপিএম এ থাকতে তো এত দায়িত্ব কোনোদিন কেউ দেয়নি। এত কিছু দায়িত্ব পাবেন ভেবেছিলেন? না, আসলে কাঠামোগত ভাবে দুটো রাজনৈতিক দলের দুভাবে ভাবনা চিন্তা হয়। দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করলেও বামপন্থী রাজনীতির সর্বোচ্চ পর্যায়ের জায়গাটা মূলত মানে 50-60 বছর রাজনীতি করার পরে ওখানে যাওয়া হয়। তো আমার তো তার অর্ধেকের কম সময় ছিলাম, সেই জন্য হয়তো সেই জায়গায় যেতে পারিনি। ভবিষ্যতে যেতাম কিনা সেটা বলতে পারবো না। তবে এখানে এত দ্রুত আমাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে না, সেটা আমার কল্পনার বাইরে। মাত্র 4.5 বছর বিজেপিতে। একদম। অনেকেই বলেন উত্তরবঙ্গের নেতারা বঞ্চিত। ইভেন অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা, তিনিও এসে বলেছিলেন যে উত্তরবঙ্গের নেতাদের যতই ইয়ে থাকুক না কেন, সাফল্য থাকুক না কেন, তাদের যতই যোগ্যতা থাকুক না কেন, তারা উত্তরবঙ্গের নেতারা কিন্তু রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতিতে কিন্তু মানে অনেকটাই ব্রাত্য। সেটা কি তুমিও মনে করো? একটা হচ্ছে উত্তরবঙ্গ তার প্রাপ্তি, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের সংগঠনের অভ্যন্তরে দায়িত্ব প্রাপ্তি। যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে উত্তরবঙ্গের যারা নেতা তাদের মর্যাদা প্রচুর। উত্তরবঙ্গ তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী যারা এখানকার বিধায়ক সাংসদ হয়েছেন, এই আমি বলবো এই সময় 2014 আগে, তারা কখনো উত্তরবঙ্গ নিয়ে সরব হননি। ফলে উত্তরবঙ্গের রসদ থাকা সত্ত্বেও তার পুষ্টিগুণটা কলকাতায় কথাটা ঠিকভাবে তুলে ধরা হয়নি বিধানসভাতে। মানে বিধানসভা থেকেও আমি বলবো দলের অভ্যন্তরে দল পলিসি তৈরি করে। যে কোনো রাজনৈতিক দলের পলিসি তৈরি হয় দলের মধ্যে, বিধানসভার ভিতরে না। বিধানসভা তোলার পাশাপাশি দলের পলিসির মধ্যে, কংগ্রেস এবং বামের পলিসির মধ্যে উত্তরবঙ্গকে আলাদা প্রায়োরিটি দেওয়া দরকার। এটা মনে হয় সেই ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে দুর্বলতা ছিল। শঙ্কর, তুমি বেশ কিছু জায়গাতে একটা বক্তব্য তুলে ধরো যে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ তোমাকে রাজ্য সরকার খরচ করতে দেয় না। একই অভিযোগ আমাদের বিগত দিনে যিনি শিলিগুড়ির বিধায়ক ছিলেন অশোক ভট্টাচার্য, তিনিও বারংবার বলেছেন যে বিধায়ক উন্নয়নের তহবিল রাজ্য সরকারের তরফ থেকে খরচ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য কাজ করতে পারা যাচ্ছে না। মানুষ তো কোনো অন্যায় করেনি। একদম, মানুষ অন্যায় করেনি এবং এক্ষেত্রে রাজনৈতিক রুচির পরিচয় মনে হয় পাওয়া যায়। প্রথমত উন্নয়নের সাথে রাজনীতিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিয়ে আসা হয়, তাহলে আখেরে ক্ষতি হয় মানুষের। ঠিক। বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমি লাগাতার চেষ্টা করেছি। ডিএম, এসজেডিএ, কর্পোরেশন, বিভাগীয় মন্ত্রী, স্পিকার, প্রিন্সিপাল সেক্রেটারি, মুখ্য চিফ সেক্রেটারি, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অব্দি গিয়েছি। শিলিগুড়ি কর্পোরেশনে ভেটেড এস্টিমেটের জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে, মানে ডিএম পাঠিয়েছে ভেটেড করে পাঠাতে। 5 মাস, 6 মাস, 8 মাস ধরে সেই এস্টিমেট করে পাঠানো হয় না। এতে কি হচ্ছে? ডিলেড হচ্ছে। আর এটা তো একটা 10 ইয়ারের মধ্যে খরচা করতে হবে, সেটা আটকে যাচ্ছে। একদম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সেইটুকু করতে দেয় না। 18-28 জল খাওয়ার যে কুয়োগুলো আছে খারাপ হয়ে গেছে, মেয়েদের স্নানের সমস্যা, জায়গা নেই। আমি টাকা দিয়েছি, এস্টিমেট করে না। বর্তমান ডিএম এর আমার ধারণা ওনার সদিচ্ছাও নেই এবং নিয়ম মেনে কাজ করার থেকে উনি ওনার রাজনৈতিক মাস্টারদেরকে উনি খুশি রাখতে চান।
যে স্বয়ং মেয়র সাহেব চান না যে শিলিগুড়িতে আমার টাকায় কাজ হোক। উনি আমাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবতেই পারেন, কিন্তু আমাদের কাছে তো উনি পলিটিক্যালি একজন সিনিয়র মোস্ট লিডার, গার্জিয়ান। অশোকদার পরে তো উনি হচ্ছে রাজনৈতিক কারণে আমরা ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করছি, কিন্তু এই একবার বলেছিলাম যে দাদা হওয়া মানে অভিভাবক হওয়াটা সবার পক্ষে সম্ভব না। দুর্ভাগ্য যে গৌতম দেব অন্তত কোন রাজনৈতিক দলের, এমনকি তার দলের কর্মীদের যারা নতুন জেনারেশন, তাদেরও অভিভাবক হয়ে ওঠার মতন মানসিক যে পরিপূর্ণতা বা দক্ষতা ওনার মধ্যে নেই। সামনেই বিধানসভা নির্বাচন 26-এ, মানুষের কাছে, শিলিগুড়ির মানুষের কাছে কি বার্তা দেবেন? মানে কি বার্তা দেবে বলতে, কি করেছি আমি 5 বছরে, কি করেছো কাজ? প্রথম কথা হচ্ছে আমি বিরোধী দলের বিধায়ক। বিরোধী দলের বিধায়ক, সাংসদ, তাদের একটা বড় কাজ হচ্ছে যে তারা মানুষের, সরকার বিরোধী যে মানুষ, সেই মানুষের মতটাকে সামনে তুলে ধরা, সরকারের কাছে তুলে ধরা। আমি এই ক্ষেত্রে বলবো যে আই ডিড 100%। এমন কোনো ইস্যু নেই যেটার বিধানসভায় তুলে ধরা হয়নি, সরকারকে চাপে রাখা হয়নি, সেই কাজ আমি করেছি। আতপ চাল দেওয়া হতো রেশনে আমাদের এখানকার দার্জিলিং এ, কেননা পাহাড়ের লোক আতপ চাল খান, কিন্তু আমরা তো সেদ্ধ চাল খাই। আমি রথিন বাবু, খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ। ধরুন মৈনাক টুরিস্ট লজ বিল্ডিং সংস্কার, আমি ইন্দ্রনীল বাবুকে গিয়ে বললাম, উনি কিন্তু সরাসরি সহযোগিতা করেছে। পার্থ ভৌমিক, আমাদের ইরিগেশন মিনিস্টার, তার কাছে গিয়ে আমি ধরলাম যে আমাদের ফুলেশ্বরী জোড়াপানিতে এমন অবস্থা, ড্রেজিং এর কাজ হয়েছে। আমাদের দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখানো বন্ধ ছিল, আমি গিয়ে বললাম সিনেমা দেখানোর কাজ শুরু হয়েছে। ভাস্কর, অশোকদা এর আগে যেটা করতো, উনি গিয়ে এগুলো নিয়ে প্রেসকে বলতো। আমি কোনোদিন প্রেসকে বলিনি যে আমি প্রত্যেকটা মন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছি, আরে শিলিগুড়িতে কাজ হচ্ছে, আমার তো এইটা চাই। আরে আমাকে ডাকলো কি ডাকলো না আমার একটু যায় আসে না। আমি পরিষ্কার বলছি যে অনেক মন্ত্রীদের কাছে আমি দাবি করে সেটাকে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছি। দুর্ভাগ্য হচ্ছে যে স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের নেতারা, বিশেষ করে গৌতম বাবুর মানসিকতা হচ্ছে শঙ্কর যদি কোনো কাজ রেকমেন্ড করে ওই কাজটা যাতে না। এর ফলে কিন্তু শহরবাসী ওনার অদক্ষতার জন্য ঢুকছে, ওনার এনআইসিরা কথা শোনে না, উনি নিজেই বলেন, ওনার আধিকারিকরা কথা শোনে না, উনি নিজেই বলেন, ওনার স্টাফরা কথা শোনে না, উনি নিজেই বলেন, যে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করবো, এমন অবস্থা। মেয়র তার সাথে যারা কাজ করেন তাদের কমপ্লেন করবেন মুখ্যমন্ত্রীদের কাছে, তার মানে উনি দায়িত্ব সামলাতে পারছেন না, ওনার তো উচিত দায়িত্ব না নেওয়া। এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং উত্তরবঙ্গে বেশ কিছু আসনে সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন উত্তরবঙ্গে বিজেপি সেইভাবে তাদের আন্দোলন সংগঠিত করতে পারছে না। কোথায় খামতি? আন্দোলনের প্রশ্নে, অর্থাৎ রাস্তার আন্দোলন, যেটা বিগত দিনে বামেদের, যেহেতু এখানে দীর্ঘদিন বাম কংগ্রেসের রাজনীতি, পরবর্তীকালে সেই ঘরানারই তৃণমূল কংগ্রেসের রাজনীতি, সেই জায়গার থেকে ভারতীয় জনতা পার্টি যে রাস্তার আন্দোলন করবার যে ভাবনা চিন্তা, এটা একটু ভিন্ন। তার মাঝখানে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে সম্পৃক্ত করে, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় জনতা পার্টিও রাস্তার আন্দোলন করছে এবং আমি আশা রাখি এই আন্দোলনের তীব্রতা আরো বাড়বে, দক্ষ নেতৃত্ব তৈরি হচ্ছে। যদি সেই হিসাবে দেখা যায় 2014 পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি তার ফুটপ্রিন্ট পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ফেলতে শুরু করে, 19-21, এটা 24, যারা নতুন নেতৃত্ব হিসাবে এসছেন তারাও ভারতীয় জনতা পার্টির ঘরানার সাথে সম্পৃক্ত হয়ে এই আন্দোলন কর্মসূচিগুলো একেবারে মন্ডল স্তরে, জেলা স্তরে এই কাজগুলো করার চেষ্টা করছে, বিশেষত স্থানীয় ইস্যু নিয়ে। 21শে জুলাইয়ের পাল্টা উত্তরকন্যা অভিযান, পাল্টা বলবো না, ওটা ওদের কর্মসূচি আর এটা আমাদের। কোনো বছর তো হয় না, এবারই প্রথম। কোনো বছর হয় না বলে এই বছর করা যাবে না এরকম কোনো দাসখত তৃণমূলের কাছে দেওয়া নেই। এবছর আমরা মূলত কন্যা সুরক্ষা,
নারী সুরক্ষা, এটাকে সামনে রেখে যুব মোর্চার এই উত্তরকন্যা অভিযান হবে। এর আগে উত্তরকন্যা অভিযান হয়েছে, কিন্তু এবার 21শে জুলাই হবে। কেন ওই একই দিনে রাজনৈতিক মিথ্যাচার তৃণমূল কংগ্রেস তারা রাজ্য জুড়ে তারা একতরফা ভাবে করে। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই কোথাও না কোথাও একটা রাজনৈতিক দ্বিচারিতার লক্ষণ। এই দ্বিচারিতার মুখোশ যেরকম খুলে দেওয়া, পাশাপাশি লাস্ট কসবায় যে ঘটনা ঘটেছে, এই যে দীর্ঘ 2011 থেকে 2025 অব্দি পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা যে তলানিতে চলে গেছে, সেটাকে সামনে রেখেই এবারের উত্তরকন্যা অভিযান। 2026-এ বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে মানে বিজেপি কতটা নিজেকে তৈরি করতে পেরেছে, বিশেষ করে গতবার 2021-এ যে বিজেপির যে একটা হাওয়া ছিল, মানে রাজনৈতিক মহলে যেটা একটা চর্চার বিষয়, যে বিজেপির একটা হাওয়া ছিল 2021-এ, 2026-এর আগে কি সেই হাওয়াটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে সেরকম? আমার তো মনে হয় যে 2021-এর থেকে 2026-এ সরকার পরিবর্তনের হাওয়া আরো অনেক জোরালো ভাবে আসবে। আচ্ছা, তার কারণ হচ্ছে এই সময়কালে 2021-এর যে কঠিন লড়াই, সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যেরকম বিরোধী শক্তি হিসাবে সামনে আসে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না ভেবেও ক্ষমতায় আসা, এবং 2021 সাল পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের এই তৃতীয়বারের যে ক্ষমতায় আসা, সেই সময় রাজ্য পরিচালনা যে তলানিতে এই রাজ্যকে নিয়ে গিয়েছে, মানুষ তারা দৃঢ় প্রতিজ্ঞ যে এবার তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরাতে হবে। এই জন্য আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি একটি কথা বলেছেন যে এই মুহূর্তে লক্ষ্য একটাই, তৃণমূল কংগ্রেসকে সরানো। তার জন্য বিরোধী ভোটকে একত্রিত করা, প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দল তারা পতাকাটা কিছুদিন তুলে রাখুক। 2026-এ তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে ক্ষমতার থেকে সরে গেলে তারপরে যে গণতান্ত্রিক স্পিয়ার তৈরি হবে, পরিধি তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, সেখানে প্রত্যেক রাজনৈতিক দল তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে বা তারা সেইভাবে এগোতে পারবে। 2026 সামনেই, তো এখন আর বলতে খুব একটা অসুবিধা নেই হয়তো, যে তৃণমূল থেকে অফার ছিল। হ্যাঁ, সর্বোচ্চ স্তর থেকে অফার ছিল। আমাকে অনেকবার বলা হয়েছে, আমি বিনম্র ভাবে তাদেরকে বলেছি যে দলের প্রতীকে আমি জয়ী হয়েছি সেই দলের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করব না। রাজনীতি অনেক সময় ছাড়তে হতে পারে, আমিও ভাবিনি বামপন্থী রাজনীতি 30 বছর করার পরে আমি ছাড়তে হবে। তার ব্যক্তিগত অভিমান, দুঃখ, যন্ত্রণা, পার্টির নীতিগত অবস্থানের পরিবর্তন আমাকে বাধ্য করেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি এখনো বলবো, আদর্শ এবং আত্মসম্মান এই দুটো একসাথে থাকে। তো আমরা যখন নেতৃত্ব দিই, আদর্শের লড়াইয়ে অনেক সময় আত্মসম্মানে আঘাত খেলে দুঃখ হয়। তো এখন পর্যন্ত সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি। আমি চাই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করি, এবং তারপরে যদি ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমি এটাকে আরো এগিয়ে যাওয়ার মতন যোগ্য, তাহলে নিশ্চিতভাবে খুশি হব। কিন্তু লক্ষ্য একটাই, তৃণমূলকে হাঁটানো, ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছে সেই সম্মানের মর্যাদা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা, সরকারে নিয়ে আসা। রাজু বিস্টের হাত ধরেই তুমি বিজেপিতে এসছো, এটা তুমি নিজেও বেশ কিছু জায়গায় বলেছো যে রাজু বিস্টের সঙ্গে ইদানিংকালে কি কোথাও একটু দূরত্ব তৈরি হয়েছে? আমার মনে হয় কি, হি ইজ দ্য ফাইনেস্ট এমপি উই এভার হ্যাড, এবং আমি গর্ববোধ করি যে ওনার সাথে আমার কাজের মিল আছে। এবং ওনার সব থেকে ভালো জিনিস যে উনি সর্বসময় একটা যোগাযোগের মধ্যে থাকে। যোগাযোগের থাকার কারণে কোনো সুবিধে অসুবিধে হলে ওনার সাথে আমার কথা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং হি ইজ ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক। বাইরে যা কি আছে আমি বলতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার প্রতি ওনাকে আমি শ্রদ্ধা করি। এবং আই হোপ যে উত্তরবঙ্গের যে নতুন উত্তরবঙ্গের কথা আমি বলি, তাতে উনি একটা আমার কাছে শক্তি। রাজনৈতিক মহলে যে জল্পনা, ওটা সত্যি নয়, একদম না। আমাদের দুজনের শত্রুর মুখে ছাই দিয়ে অন্য অনেকের অনেক গল্প চলে, আমাদের দুজনের বন্ধুত্ব ভীষণ ভীষণ। একদম শেষ প্রশ্ন,
শিলিগুড়ি থেকে আবার লড়াই করছো, এটাই মোটামুটি এক প্রকার নিশ্চিত। 2026-এ 2021-এও লড়াই করেছো, সেই লড়াইয়ের থেকে এই লড়াই কি সহজ না কঠিন, কি মনে হচ্ছে? আমি প্রত্যেকটা লড়াইকেই কঠিন মনে করি। 2021-এ আমি অতটা বুঝিনি, নতুন এসেছিলাম। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে এই জায়গায় নিয়ে এসছে, ফলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 2026-এ কিন্তু আমি অনেকটা সময় কাজ করেছি, রাজ্য স্তরে নেতৃত্ব দেওয়া, বিধানসভায় সামনের থেকে নেতৃত্ব দেওয়া, শিলিগুড়িতে উত্তরবঙ্গে আন্দোলনগুলিতে সামনে থাকা, ফলে এগুলো আমার কাছে অনেক বাড়তি অক্সিজেন দেবে। ফলে টিম হিসাবে ভারতীয় জনতা পার্টি কাজ করবে এবং শিলিগুড়ি বিধানসভায় পার্টি যাকে প্রার্থী করবে সে, আমি এইটুকু শুধু কনফিডেন্সের সহকারে বলে রাখি ভাস্কর, আমাদের লক্ষ্য হচ্ছে এবার ওই মাননীয় সাংসদ যে ভোটে জিতেছে সেই ভোটে এই বিধানসভাতেও আমরা বিধানসভায় জিততে চাই। যদি প্রতিপক্ষ গৌতম দেব হন, প্রতিপক্ষকে নিয়ে আমি চিন্তিত নই। উনি শহরের মেয়র সাহেব, উনি আমাদের সিনিয়র লিডার, আমি প্রতিপক্ষকে নিয়ে কোনো কথা আমি বলবো না। রাজনৈতিক ভাবে শুধু এইটুকু বলবো, উনি কর্পোরেশন চালাতে ব্যর্থ হয়েছেন। ওনার অধ্যত্ত আচরণ, অহংকার, এমনকি ওনাকে আমি এত সম্মান করি, উনি বলছেন আই হেট দিস বয়। হ্যাঁ, উনি বলছেন ওর কথায় আমি উত্তর দিতে ঘৃণা বোধ করি। আমি জীবনে কোনোদিন আশা করিনি যে এই ধরনের বক্তব্য উনি আমার সম্পর্কে বলবেন। ছোট থেকে উনি আমাকে দেখে আসছেন, আর আমি যদি এর পাল্টা ওনার সম্পর্কে বলি সেটা ওনার ভালো লাগবে না। ফলে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত আক্রমণ মাননীয় মেয়র সাহেব না করুক, এইটুকু চাই। রাজনৈতিক ভাবে তো উনি আমার বিরুদ্ধে বলবেন, এটাই স্বাভাবিক। আমি বারবার যেটা বলেছি, কর্পোরেশন চালাতে পারেন না, মানুষ জল খেতে পারে না, রাস্তাঘাট নেই, যে শিলিগুড়ির মানুষ যে এটা করেছে তাকে কিরকম ভাবে জবাব দেবে উনি স্বপ্নে এটা ভাবতে পারছেন না। অনেক অনেক ধন্যবাদ শঙ্কর তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। শঙ্কর, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।